ওয়েলকাম টু সহজি স্টাডি চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ভারতের ইতিহাসে ক্লাস 2 নম্বর ক্লাস নিয়ে। এর আগে আমরা ক্লাস 1 নম্বর ক্লাস নিয়ে আমরা আলোচনা করেছি। সেখানে চ্যাপ্টার ভিত্তিক আলোচনা এবং এমসিকিউ এবং পরীক্ষায় আসা প্রশ্নগুলো এবং তার সাথে সাথে আমাদের থিওরি বেসিস আলোচনা কিন্তু হয়েছে। প্রতিটা বিষয়ের প্রতিটা চ্যাপ্টারে ধরে ধরে আমরা কিন্তু আলোচনা ভারতের ইতিহাসে করছি, যেখান থেকে কিন্তু সমস্ত চাকরির পরীক্ষায় কিন্তু কাজে লাগবে। চলো আজকে আমরা শুরু করি। প্রথম দেখো, পণ্ডিতরা বৈদিক যুগ আগে আমরা পড়েছিলাম, এর আগের চ্যাপ্টারটা আমরা পড়েছিলাম যেটা হচ্ছে যে হরপ্পা সভ্যতা সম্পর্কে এবং হরপ্পা এবং সিন্ধু সভ্যতা, মেহেরগড় সভ্যতা, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করে নিয়েছিলাম। আজকে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে পণ্ডিতরা বৈদিক যুগকে দুভাগে ভাগ করেছেন। ভালো করে লক্ষ্য রাখবে এই জায়গাটায়, পণ্ডিতরা দুভাগে ভাগ করেছেন বৈদিক যুগকে। একটা হচ্ছে ঋগ বৈদিক যুগ এবং অপরটি হচ্ছে পরবর্তী বৈদিক যুগ। তাহলে পণ্ডিতরা বৈদিক যুগকে দুভাগে বিভক্ত করেছেন, একটা হচ্ছে ঋগ বৈদিক এবং আর একটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগ। তাহলে এখানে এই জায়গাটায় ইনফরমেশন যেটা মনে রাখবে যে বৈদিক যুগকে ঋগ বৈদিক এবং পরবর্তী বৈদিক যুগকে ভাগ করা হয়েছে। তারপরে দেখো গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা হচ্ছে যে মোটামুটিভাবে ঋগ বৈদিক যুগের কালসীমা ধরা হয় মোটামুটি খ্রিস্টপূর্ব 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। তাহলে ঋগ বৈদিক যুগের কালসীমা কত ধরা হয়? 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত কিন্তু ধরা হয়। তাহলে পণ্ডিতরা বৈদিক যুগকে দুভাগে বিভক্ত করেছেন, একটা হচ্ছে ঋগ বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ, এবং ঋগ বৈদিক যুগের কালসীমা হচ্ছে 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এবং তারপরে দেখো ঋগ বৈদিক যুগের প্রধান উপাদান হচ্ছে ঋগ্বেদ হচ্ছে ঋগ বৈদিক যুগের প্রধান উপাদান। আর প্রাচীনতম বেদ, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ খুবই প্রশ্ন, যেটা হচ্ছে প্রাচীনতম বেদের নাম কি? সেটাও কিন্তু একটা হচ্ছে ঋগ্বেদ হচ্ছে প্রাচীনতম বেদ। তাহলে মোটামুটিভাবে ঋগ বৈদিক যুগের কালসীমা হলো 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ। ঋগ বৈদিক যুগের পরিবার ছিল সমাজের সর্বনিম্ন স্তর। ঋগ বৈদিক যুগে পরিবারটা ছিল সেটাই কিন্তু সমাজের সর্বনিম্ন স্তর। এটা হচ্ছে ঋগ বৈদিক যুগের সমাজের সর্বনিম্ন স্তর হচ্ছে পরিবার। তারপরে দেখে নেই, এই পরিবার ছিল রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি। তাহলে রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি কি ছিল? পরিবার। আবার কয়েকটি পরিবার নিয়ে গঠিত হতো ক্লান বা গোষ্ঠী। তাহলে এই পরিবার ছিল রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি, কয়েকটি পরিবার নিয়ে গঠিত হতো ক্লান বা গোষ্ঠী। তাহলে মনে রাখবে, পরিবার ছিল রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি, কয়েকটি পরিবার নিয়ে গঠিত হতো ক্লান বা গোষ্ঠী। এছাড়া কয়েকটি ক্লান নিয়ে গঠিত হতো ট্রাইব বা উপজাতি। ট্রাইব বা উপজাতি। দেখো এখানে যে ইনফরমেশনগুলো রয়েছে সেই ইনফরমেশনগুলো একদম টেক্সট বই থেকে খুঁটিয়ে তুলে আনা। এই ইনফরমেশনগুলো পেতে গেলে তোমাকে কিন্তু অনেকটা বইয়ের প্রায় অনেকটাই পড়তে হবে। সেখান থেকে একদম ইনফরমেশনগুলো খুঁটিয়ে তোমাদের জন্য ক্লাসে নিয়ে আসা, এবং এই ইনফরমেশনগুলো কিন্তু খুবই কাজে লাগবে। এই ক্লাসগুলো করলে তুমি যে কোনো ডব্লিউবি পরীক্ষায়, পুলিশ থেকে শুরু করে বিভিন্ন ধরনের পরীক্ষায়, পিএসসি লেভেল বা বিভিন্ন ধরনের পরীক্ষায় এই ইতিহাসের এই ইনফরমেশনগুলো কিন্তু আমাদের খুবই কাজে দেবে। তাই এই কয়েকটি যে আমরা ক্লাসগুলো যে আমরা চালু করেছি, ভারতের ইতিহাসের যে ক্লাসগুলো আমরা কাল থেকে চালু করেছি, যে হিস্ট্রি প্রথম থেকে ক্লাস, এই ক্লাসগুলো করতে থাকো, অবশ্যই তোমাদের কিন্তু হেল্পফুল হবে। তাহলে এই পরিবার ছিল রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি, কয়েকটি পরিবার নিয়ে গঠিত হতো ক্লান বা গোষ্ঠী, কয়েকটি ক্লান নিয়ে গঠিত হতো ট্রাইব বা উপজাতি। এইটুকু। কয়েকটি পরিবার নিয়ে গঠিত হতো গ্রাম বা গ্রামের প্রধানকে বলা হতো গ্রামণী। গ্রামের প্রধানকে কি বলা হতো? গ্রামণী বলা হতো। তাহলে এটা মনে রাখবে, কয়েকটি গ্রাম নিয়ে গঠিত হতো 20। এবং তাদের প্রধানকে বলা হতো বিশ্বপতি। দেখো এই জায়গা থেকে কয়েকবার প্রশ্নে আসা যে গ্রামণী কাকে বলা হয়, কার প্রধানকে গ্রামণী বলা হয়, এই জায়গাটাই খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কার প্রধানকে গ্রামণী বলা হতো, গ্রামের প্রধানকে গ্রামণী বলা হয়। বিশ্বপতি কাকে বলা হতো? গ্রাম নিয়ে গঠিত হতো যে 20, তাকে বলা হতো বিশ্বপতি। এই দুটো জিনিস মাথায় রাখবে। তাহলে কি বলা হচ্ছে যে কয়েকটি পরিবার নিয়ে গঠিত হতো গ্রাম, এবং গ্রামের প্রধানকে বলা হতো গ্রামণী, এবং কয়েকটি গ্রাম নিয়ে গঠিত হতো 20 এবং তার প্রধানকে বলা হতো বিশ্বপতি।
চলো তারপরে দেখি এই যুগের শেষের দিকে বৃহৎ রাষ্ট্রের উৎপত্তি ঘটে। বৃহৎ রাষ্ট্র অর্থাৎ অনেক বড় বড় রাষ্ট্রের উৎপত্তি ঘটে, যেখানে রাজারা সম্রাট একরাট উপাধি কিন্তু উপাধি নিত। এই বৈদিক যুগের শেষের দিকে বৃহৎ রাষ্ট্রের উৎপত্তি ঘটেছিল এবং সেখানে রাজারা সম্রাট একরাট অধিরাট এই উপাধিগুলো কিন্তু সেখানে নিয়েছিল বা নিত, এটা কিন্তু মাথায় রাখবে। তারপরে দেখে নাও রাজাকে সর্ববিষয়ে সাহায্য যারা করতেন, রাজাকে সর্ববিষয়ে যারা সাহায্য করতেন, এই সভা সমিতি নামে দুটি প্রতিষ্ঠান, সভা ও সমিতি নামে যে দুটি প্রতিষ্ঠান ছিল সেটা কিন্তু আর রাজাকে সর্ববিষয়ে সাহায্য করতো এরা। এবং এই জায়গাটাই খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে সভা ছিল বয়োজ্যেষ্ঠ এবং জ্ঞানবিদ্যদের প্রতিষ্ঠান। সভাটা কি ছিল? বয়োজ্যেষ্ঠ এবং জ্ঞানবিদ্যদের প্রতিষ্ঠান, যেটাকে এখানে মহিলাদের প্রবেশাধিকার ছিল না, যেটা সভা ছিল সেখানে বয়োজ্যেষ্ঠ এবং জ্ঞান যারা বৃদ্ধ ছিল, জ্ঞানবান যারা ছিল তাদের কিন্তু এখানে প্রবেশাধিকার ছিল, মহিলাদের প্রবেশাধিকার এখানে ছিল না। এবং সমিতির অধিবেশনে গোষ্ঠীর সকল মানুষই কিন্তু যোগ দিতেন। তাহলে সমিতির অধিবেশনে কি হতো? গোষ্ঠীর সকল মানুষই যোগ দিতেন। তারপরে দেখো এই যুগে বৈশিষ্ট্য ছিল বিশ্বমিত্র। এখানে দুটি প্রভাবশালী পুরোহিত ছিল। বৈশিষ্ট্য এই জায়গাটা না, এই জায়গাটা হবে বৈশিষ্ট্য। এই জায়গাটা ভালো করে লক্ষ্য রাখবে। বৈশিষ্ট্য ও বিশ্বামিত্র ছিল প্রভাবশালী পুরোহিত, কারণ ঋগ বৈদিক যুগে পুরোহিতরাই ছিল রাজা এবং পুরোহিতদের প্রভাব ছিল খুবই গুরুত্বপূর্ণ এবং পুরোহিতরাই কিন্তু তারা রাজ্যটাকে চালাতেন। ওই জন্য বৈশিষ্ট্য এবং বিশ্বামিত্র ছিল প্রভাবশালী পুরোহিত। সমাজ ও ধর্মীয় রাষ্ট্রীয় কার্যে পুরোহিতদের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ এবং পুরোহিতের পরেই ছিল সেনানী বা প্রধান সেনাপতির স্থান। সেনানী বা প্রধান সেনাপতির স্থান ছিল পুরোহিতদের পরেই, যেখানে সমাজ ও ধর্ম রাষ্ট্রীয় কার্যে পুরোহিতদের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। এবং ঋগ বৈদিক যুগে আয়ের উৎস ছিল বলি। বলি ছিল আয়ের উৎস, রাজার আয়ের উৎস। এবং বলি কোনো কর ছিল না, ট্যাক্স না, এটা দান বা প্রণামী বা উপহার ছিল, এটা একটা গুরুত্বপূর্ণ। ঋগ বৈদিক যুগে অপরাধীদের ধরে আনার জন্য পুলিশি ব্যবস্থা ছিল। পুলিশ যে ব্যবস্থা ঋগ বৈদিক যুগে অপরাধীদের ধরে আনার জন্য পুলিশের একটা ব্যবস্থা ছিল, তাদেরকে বলা হতো উগ্র। কি বলা হতো? উগ্র বলা হতো। পরীক্ষায় আসা ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ যে ঋগ বৈদিক যুগে অপরাধীদের ধরে আনার জন্য পুলিশ ছিল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিত এবং সেখানে উগ্র তাদেরকে বলা হতো। এবং পারস্পরিক বিবাদে যিনি মধ্যস্থতা করতেন, তাকে বলা হতো মধ্যমাসী। মধ্যমাসী বলা হতো কাকে? পারস্পরিক বিবাদে যিনি মধ্যস্থতা করতেন তাকে বলা হতো মধ্যমাসী। তাহলে ঋগ বৈদিক যুগে অপরাধীদের ধরে আনার জন্য পুলিশ ছিল, তাদেরকে বলা হতো উগ্র, এবং পারস্পরিক বিবাদে যিনি মধ্যস্থতা করতেন তাকে বলা হতো মধ্যমাসী। তাহলে পরবর্তী বৈদিক যুগে যাওয়ার আগে আমরা আরেকবার দেখে নিই যে এই জায়গাটায় বৃহৎ রাষ্ট্রের উৎপত্তি যখন ঘটে তখন রাজারা কি কি উপাধি নিয়েছিল। রাজারা সম্রাট একরাট অধিরাট এই উপাধিগুলো নিয়েছিল। রাজাকে সর্ববিষয়ে যারা সাহায্য করতো তারা সভা সমিতি নামে দুটো প্রতিষ্ঠান ছিল। সমিতির অধিবেশনে সকল গোষ্ঠীর সকল স্বাধীন মানুষ কিন্তু যোগদান করতে পারত, যেখানে মহিলাদের প্রবেশাধিকার ছিল না। এই যুগে বৈশিষ্ট্য এবং বিশ্বামিত্র দুটি প্রভাবশালী পুরোহিত ছিল। সমাজ ও রাষ্ট্রে পুরোহিতদের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। প্রধান সেনাপতির স্থান ছিল পুরোহিতদের পরেই এবং রাজার আয়ের উৎস ছিল বলি। বলি কিন্তু কোনো কর নয়, এটা দান বা প্রণামী বা উপহার। ঋগ বৈদিক যুগে অপরাধীদের ধরে আনার জন্য যে পুলিশি ব্যবস্থা ছিল তাকে কি বলা হতো? উগ্র। এবং পারস্পরিক বিবাদে যিনি মধ্যস্থতা করতেন তাদের মধ্যমাসী বলা হয়। এছাড়া ঋগ্বেদে পণি নামে এক বিত্তবান শ্রেণীর উল্লেখ পাওয়া যায়। এছাড়া ঋগ্বেদের সমুদ্র কথাটির উল্লেখ রয়েছে, তবু সেখানে সমুদ্র বাণিজ্য প্রচলিত ছিল কিনা তার সম্পর্কে সন্দেহ রয়েছে। এবার আসি পরবর্তী বৈদিক যুগ। তাহলে আমরা জানলাম যে ঋগ বৈদিক যুগ সম্পর্কে, ঋগ বৈদিক যুগের বৈশিষ্ট্য সম্পর্কে, ঋগ বৈদিক যুগের কি কি ছিল বা সেখানে প্রধান যে বৈশিষ্ট্য ইনফরমেশন সেগুলো আমরা দেখে নিলাম। এবারে আসি যেটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগ।
খুবই গুরুত্বপূর্ণ। দেখো পরবর্তী বৈদিক যুগের কালসীমা মোটামুটি ধরা হয় 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এটা পূর্বাব্দ হবে। তাহলে পরবর্তী বৈদিক যুগের কালসীমা কত ধরা হয়? মোটামুটি 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 6000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত বলা হয় পরবর্তী বৈদিক যুগের কালসীমা। এটা মনে রাখবে। তারপরে দেখো এই যুগে গঙ্গা যমুনা উপত্যকা বা মধ্যদেশ আর্য সভ্যতার কেন্দ্রে পরিণত হয়। গঙ্গা যমুনা উপত্যকা বা মধ্যদেশ, যেটা পরবর্তী বৈদিক যুগে ওই পাঞ্জাবের সপ্তসিন্ধু অঞ্চল থেকে আস্তে আস্তে ধীরে ধীরে দক্ষিণ এবং পূর্ব দিকে কিন্তু প্রবাহিত হতে শুরু করে আর্যরা, এবং আর্যদের সভ্যতার কেন্দ্রে পরিণত হয় গঙ্গা যমুনা উপত্যকা মধ্যদেশ আর্য সভ্যতার কিন্তু কেন্দ্রে পরিণত হয়। তারপরে দেখো এই যুগে রাজার ক্ষমতা বৃদ্ধি পায়। এই যুগে রাজার ক্ষমতা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পায়। শতপথ ব্রাহ্মণে বলা হচ্ছে রাজা হলেন অভ্রান্ত ও সকল শাস্তির ঊর্ধ্বে। তাহলে রাজার অভ্রান্ত এবং সকল শাস্তির ঊর্ধ্বে শতপথ ব্রাহ্মণে বলা হচ্ছে, কারণ এই যুগে রাজার ক্ষমতা কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছিল। শতপথ ব্রাহ্মণে এখানে এই জায়গাটায় শতপথ ব্রাহ্মণে পূর্ব পশ্চিমের কথাও কিন্তু উল্লেখ রয়েছে, এটা আমরা জানব। এছাড়া রাজার যে ব্যবসা বাণিজ্য অংশ নিত সেটাও কিন্তু জানা যায়। তারপর দেখো এই যুগে বলি ও শুল্ক নামে দু ধরনের রাজস্ব বা ট্যাক্স কিন্তু আদায় করা হতো। তাহলে এই যুগে বলি ও শুল্ক নামে দু ধরনের রাজস্ব আদায় করা কিন্তু এখান থেকে হতো। এছাড়া এই যুগে সাহিত্যে প্রথম কিন্তু এখানে সাহিত্যে সর্বপ্রথম শ্রেষ্ঠী কথাটির উল্লেখ পাওয়া যায়। শ্রেষ্ঠী, তাহলে শ্রেষ্ঠী কথাটি কি? দেখো এই শ্রেষ্ঠী কথাটি বিরাট ধনবান বণিক অর্থে ব্যবহার করা হয়েছে। তাহলে সাহিত্যে প্রথম শ্রেষ্ঠী কথাটি উল্লেখ পাওয়া যায় পরবর্তী বৈদিক যুগে। এই শ্রেষ্ঠী কথাটি বিরাট ধনবান বণিক এই নামে উল্লেখ করা হয়েছে। শতপথ ব্রাহ্মণে পূর্ব পশ্চিম সমুদ্রের উল্লেখ আছে। তাহলে সম্ভবত পূর্ব সমুদ্র বলতে বঙ্গোপসাগরকে বোঝানো হতো এবং পশ্চিম সমুদ্র বলতে আরব সাগরকে বোঝানো হতো। তাহলে শ্রেষ্ঠী কথাটি ধনবান বণিক এবং শতপথ ব্রাহ্মণে পূর্ব পশ্চিম সমুদ্রের উল্লেখ রয়েছে, এবং পূর্ব সমুদ্র বলতে বঙ্গোপসাগর এবং পশ্চিম সমুদ্র বলতে আরব সাগরকে বোঝানো হয়েছে। তাহলে পূর্ব সমুদ্র এবং পশ্চিম সমুদ্রের মাধ্যমে সেখানে বলা হচ্ছে যে এই জায়গাটায় তারা সম্ভবত পারস্য উপসাগরের দেশগুলির সঙ্গে তাদের ব্যবসা বাণিজ্য সম্পর্ক স্থাপিত হয়েছিল, এবং সমুদ্রের পাড়ি দেওয়ার মতো কোনো জলযান চালু হয়নি। তাই মনে হয় যে সমুদ্র উপকূল ধরে তারা নৌযান মারফত তারা যাতায়াত করতো, এটা মাথায় রাখবে। এবং ব্যবসা বাণিজ্য চলাচলের জন্য বেশ কিছু রাস্তাঘাটও কিন্তু সেখানে নির্মাণ করা হয়েছিল। তাহলে শ্রেষ্ঠী কথাটির অর্থ হচ্ছে বিরাট ধনবান ব্যক্তি, এটা মনে রাখবে। তারপরে দেখে নিই পরবর্তী বৈদিক যুগে নিশ, কৃষ্ণল, শতমান প্রভৃতির কথা উল্লেখ আছে। এগুলিকে অনেকে ধাতব মুদ্রা বলে মনে করেছেন, যদিও তখন এই বিষয়ে অনেক সন্দেহ রয়েছে যে ধাতব মুদ্রা তখনও প্রচলিত ছিল কিনা, কারণ তখনও বিনিময়ের মাধ্যম ছিল গোধন বা গোধন, যেটাকে আমরা বলি বিনিময়ের মাধ্যম ছিল। এবং কৃষ্ণল ছিল 100 কৃষ্ণল ছিল ওজনের একক, যেটাকে আমরা ওজনের একক বলবো। কৃষ্ণল ছিল ওজনের একক, এবং 100 কৃষ্ণল ওজনের স্বর্ণখণ্ডকে বলা হতো শতমান বলা হতো। 100 কৃষ্ণল ওজনের স্বর্ণখণ্ডকে শতমান বলা হতো। পরবর্তী বৈদিক সাহিত্যে কুশিদ ও কুশিদিন শব্দ দুটির উল্লেখ আছে। কুশিদ কথাটির অর্থ হচ্ছে ঋণ, এবং কুশিদিন কথাটির অর্থ হচ্ছে ঋণের ব্যবসায়ী বা মহাজন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। কয়েকবার পরীক্ষায় আসা এবং অনেকে কিন্তু এটা অ্যান্সার করতে পারে না বা অনেকে এড়িয়ে যায় পড়ার সময়। এই জায়গাটায় কিন্তু আজকে আমি তোমাদেরকে একদম পুরো ক্লিয়ার বলে দিলাম যে কুশিদ কথাটির অর্থ হচ্ছে ঋণ, এবং কুশিদিন কথাটির অর্থ হচ্ছে ঋণের ব্যবসায়ী বা মহাজন, যেটা পরবর্তী বৈদিক যুগে এটা চালু ছিল। কুশিদ কথাটির অর্থ হচ্ছে ঋণ, এবং কুশিদিন কথাটির অর্থ হচ্ছে ঋণের ব্যবসায়ী বা মহাজন। তাহলে পরবর্তী বৈদিক সাহিত্যে নিশ, কৃষ্ণল, শতমান প্রভৃতির কথা এগুলো উল্লেখ রয়েছে। এগুলি অনেকে ধাতব মুদ্রা বলে উল্লেখ করেছেন। এছাড়া কৃষ্ণল ছিল ওজনের একক, ওজনের স্বর্ণখণ্ডকে 100 কৃষ্ণল ওজনের স্বর্ণখণ্ডকে শতমান বলা হয়।
হ্যাঁ, এছাড়া বৈদিক সাহিত্যে কুশিদ ও কুশিদিন শব্দ দুটি উল্লেখ রয়েছে। কুশিদ কথাটির অর্থ হচ্ছে ঋণ, কুশিদিন কথাটির অর্থ হচ্ছে ঋণের ব্যবসায়ী বা মহাজন। এগুলো কিন্তু মাথায় রাখবে। এই যুগে গিল্ড বা বণিক সংঘ কিন্তু গড়ে উঠেছিল। গিল্ড বা বণিক সংঘ গড়ে উঠেছিল। বণিক সংঘকে বলা হতো গণ বা শ্রেষ্ঠিন। গণ বা শ্রেষ্ঠিন বলা হতো, যেটাকে আমরা বণিক সংঘ গিল্ড গড়ে উঠেছিল। তারপরে দেখো বৈদিক, তাহলে আমরা পরবর্তী বৈদিক যুগ, ঋগ বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ সম্পর্কে আলোচনা করলাম। সেই ঋগ বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগের থেকে আমাদের কি কি প্রশ্ন আসতে পারে সে সম্পর্কে আমাদের এই এখন আলোচনা আমরা চলবে, যেটা হচ্ছে যে বৈদিক যুগে চেনাব নদীটি কি নামে পরিচিত ছিল। বলো, বৈদিক যুগে চেনাব নদীটি কি নামে পরিচিত ছিল? সবাই উত্তর করবে। এবং এখানে দেখো আমাদের যে ঋগ বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ সম্পর্কে আলোচনা করা হলো, সেই আলোচনা থেকেই যে প্রশ্নগুলো পরীক্ষা এসেছে সেই প্রশ্নগুলোই কিন্তু আমরা আলোচনা করছি। তাহলে বৈদিক যুগে চেনাব নদীটি কি নামে পরিচিত ছিল? আস্কিনী, পুরুষনী, বিতস্তা, শতদ বা শতদ, কোনটি হবে? উত্তর কি হবে? বৈদিক যুগে চেনাব নদীটি কি নামে পরিচিত ছিল? দেখো উত্তর হবে কি? আস্কিনী। বৈদিক যুগে চেনাব নদীটি কি নামে পরিচিত ছিল? আস্কিনী নামে পরিচিত ছিল। তারপরে দেখো সর্বপ্রথম কে অশোকের লিপি পাঠোদ্ধার করে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, WBCS মেইনে এসেছিল 21-এ, যে সর্বপ্রথম কে অশোকের লিপির পাঠোদ্ধার করে? জন টাওয়ার, হ্যারি স্মিথ, চার্লস মেটক্যাফ, জেমস প্রিন্সেপ। কে করেছিলেন সর্বপ্রথম অশোকের লিপির পাঠোদ্ধার? উত্তর করো সবাই। সর্বপ্রথম কে অশোকের লিপির পাঠোদ্ধার কে করেছিল? দেখো উত্তর কি হবে? উত্তর জেমস প্রিন্সেপ 1837 খ্রিস্টাব্দে। 1837 খ্রিস্টাব্দে জেমস প্রিন্সেপ অশোকের লিপির কিন্তু পাঠোদ্ধার করে। তারপরে দেখো বেদের অপর নাম হলো, এটা সহজ প্রশ্ন, বেদের অপর নাম কি? অপর নাম শ্রুতি। তারপরে দেখো ঋগ্বেদের সবচেয়ে বেশি উল্লেখিত নদী মানে কোনটি? ঋগ্বেদের সবচেয়ে বেশি উল্লেখিত নদী কোনটি? কোনটি সবচেয়ে ঋগ্বেদের সবচেয়ে বেশি বার উল্লেখ করা হয়েছে এবং অনেকবার পরীক্ষা এসেছে, যেটা হচ্ছে ঋগ্বেদের সবচেয়ে বেশি উল্লেখিত নদী কোনটি? উত্তর হবে সিন্ধু। ঋগ্বেদের সবচেয়ে বেশি উল্লেখিত নদী হচ্ছে সিন্ধু। তারপরে দেখো বেদ শব্দটি বিদ ধাতু থেকে এসেছে, যার অর্থ হচ্ছে কি? বিদ ধাতু যার অর্থ হচ্ছে, সবাই উত্তর করো। দেখো আমাদের এই চ্যানেলে, সহজী স্টাডি চ্যানেলে আমাদের বিভিন্ন ক্লাস ইতিমধ্যে চালু হয়েছে এবং পেইড ব্যাচও চালু হয়েছে। যারা পেইড ব্যাচ নিতে চাও তারা এই নম্বরে অবশ্যই যোগাযোগ করবে এবং নির্দিষ্ট একটি বিষয়ের পেইড ব্যাচ, যেটা হচ্ছে ম্যাথের পেইড ব্যাচ বা পেইড ক্লাস কিন্তু চালু হয়েছে। এছাড়া অন্যান্য জিকে মিক্স যেগুলো রয়েছে, জিকে টোটাল যে জিকে এগুলো, সেগুলো অন্য এক টিচার করাচ্ছেন সহজী স্টাডি চ্যানেলে, তোমরাও সেগুলো পেয়ে যাবে। এছাড়া যে ইতিহাস ক্লাস একদিন আগে চালু হয়েছে, সেই ইতিহাস ক্লাসের প্রতিটা ভিডিও তোমরা কিন্তু যাবে তোমাদের কাছে, তোমরা অবশ্যই দেখবে। প্রতিটা ভিডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসা প্রশ্নগুলো নিয়ে আলোচনা, এছাড়া চ্যাপ্টার ভিত্তিক আলোচনা, এবং এছাড়া আরও আলোচনা আমরা চালাবো। ইতিহাসের প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে কিন্তু আমরা আলোচনা চালাবো এবং পরে প্র্যাকটিস ক্লাসগুলো আসবে, সেখান থেকে একদম খুঁটিয়ে ভিতর থেকে পরীক্ষায় আসা প্রশ্ন যেগুলো করলে তোমাদের আর কোনো ইতিহাসের কোনো ডাউট থাকবে না, ইতিহাসের আর কোনো সমস্যা বা প্রবলেম থাকবে না, সেগুলো আমরা কিন্তু এই ক্লাসে আলোচনা করে দেব, যাতে আর ইতিহাসের আর কোনো সমস্যা কোনো দিন না হয়। তাহলে বেদ শব্দটি বিদ ধাতু থেকে এসেছে, যার অর্থ হচ্ছে জ্ঞান। বেদ শব্দটি এসেছে কোন শব্দ থেকে? বিদ ধাতু থেকে, যার অর্থ হচ্ছে জ্ঞান। তারপর দেখো ঋগ্বেদের সবচেয়ে প্রভাবশালী দেবতা,
ঋগ্বেদের সবচেয়ে প্রভাবশালী দেবতা কে ছিল? ঋগ্বেদের সবচেয়ে প্রভাবশালী দেবতা কে ছিল? সবাই উত্তর করবে, কমেন্ট করে জানাবে সবাই ঋগ্বেদের সবচেয়ে প্রভাবশালী দেবতা কে ছিল। সামনে ডব্লিউবিপি, কেপি, ডব্লিউবিএসআই এবং ডব্লিউবিপির যে কনস্টেবলের যে ভ্যাকান্সিগুলো রয়েছে সেখানেও কিন্তু এই জেনারেল স্টাডিজগুলো খুবই গুরুত্বপূর্ণ। ভালো করে দেখবে, যারা নতুন ভিডিও দেখছো, যারা নতুন পরীক্ষা দেবে, যারা এবছরে প্রথম পরীক্ষা দেবে বা কয়েকবার দিয়েছো ইতিহাসে, ঠিকভাবে বুঝতে পারছো না কোন জায়গা থেকে কিভাবে পড়তে হবে, আমার ক্লাসগুলো দেখো। ক্লাসগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে ইতিহাসের কোন কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আসে, ইতিহাসের সবগুলো পড়ার কি দরকার বা কোনগুলো দরকার নেই, বা কোনগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কোন জায়গা থেকে পড়লে আমাদের লাভ হবে। দেখো, পড়ার তো পদ্ধতি অনেকগুলো, আমি দুখানা পদ্ধতি চুজ করব। একখানা পদ্ধতি হচ্ছে কোন জায়গা থেকে আমি পড়বো, আর একটা হচ্ছে আমি কিভাবে ওই জিনিসগুলো মনে রাখবো, এবং থার্ড যেটা হচ্ছে সেটা আমরা বারবার কিভাবে রিভিশন দিলে আমাদের জিনিসগুলো মনে থাকবে। তাহলে আমাদের ইতিহাস পড়ার পদ্ধতি সম্পর্কে জানবো যে আমরা কোন কোন জায়গা থেকে আসবে, আবার কোন কোন জায়গা থেকে আমরা পড়বো, কোন কোন জায়গাগুলো আমাদের বেশি মনে রাখা দরকার। এই জিনিসগুলো কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইতিহাসের সিলেবাস কিন্তু প্রচুর। তাহলে ঋগ্বেদের সবচেয়ে প্রভাবশালী দেবতা কে ছিল? প্রভাবশালী দেবতা ছিল ইন্দ্র। ঋগ্বেদের সবচেয়ে প্রভাবশালী দেবতা ছিল ইন্দ্র। তারপরে দেখো, নিম্নলিখিত পণ্ডিতগণের মধ্যে কে বলেছেন সপ্ত সিন্ধু হলো আর্যদের আদি বাসস্থান? নিম্নলিখিত পণ্ডিতদের মধ্যে কে বলেছেন যে সপ্ত সিন্ধু অঞ্চল হলো আর্যদের আদি বাসস্থান? কে বলেছেন? ডক্টর এ.সি. দাস, প্রফেসর ম্যাক্স মুলার, প্রফেসর কার্ল পেন্টা, ডক্টর কে শর্মা। কে বলেছেন যে সপ্ত সিন্ধু হলো আর্যদের আদি বাসস্থান? উত্তর কি হবে? উত্তর হবে ডক্টর এ.সি. দাস। কি বললাম? সপ্তসিন্ধু হলো আর্যদের বাসস্থান। কি বলেছেন? এ.সি. দাস। তারপরে দেখো, নিচের কোনটি ভারতের বৃহত্তম ভাষা জনগোষ্ঠী? নিচের কোনটি ভারতের বৃহত্তম জনগোষ্ঠী? সিনো, তিব্বতী, ইন্দো আর্য, অস্ট্রিক না দ্রাবিড়িয়ান? কোনটি ভারতের বৃহত্তম জনগোষ্ঠী বলা যায়? উত্তর করবে সবাই। উত্তর কি হবে? দেখো, উত্তর হবে ইন্দো আর্য। ইন্দো আর্য হচ্ছে ভারতের বৃহত্তম জনগোষ্ঠী। তবে দেখো, শ্রুতি শব্দটির আক্ষরিক শব্দ বা আক্ষরিক অর্থ কি? শ্রুতির যে আমরা বলি না বেদের অপর নাম হচ্ছে শ্রুতি, সেই বেদের অপর নাম যে শ্রুতি, সেটাকে এই যে শ্রুতি বেদের অপর নাম, সে শ্রুতির আক্ষরিক অর্থ কি হবে? যা বলা হয়েছে নাকি যা শোনা হয়েছে, একটি দীর্ঘ কবিতা নাকি লিখিত ব্যাকরণ, কোনটি হবে বলো? শ্রুতি শব্দটির আক্ষরিক অর্থ কি হবে? যা বলা হয়েছে নাকি যা শোনা হয়েছে, নাকি একটি দীর্ঘ কবিতা, নাকি লিখিত ব্যাকরণ, কোনটি হবে? উত্তর কি হবে? দেখো, উত্তর হবে শ্রুতি শব্দটির আক্ষরিক অর্থ হলো যা শোনা হয়েছে। যা শোনা হয়েছে, এটা হচ্ছে শ্রুতি শব্দটির আক্ষরিক অর্থ। পরে প্রশ্ন আসি, সাংখ্য দর্শন গোষ্ঠীর প্রতিষ্ঠাতা কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে সাংখ্য দর্শন যে গোষ্ঠীর প্রতিষ্ঠাতা হলেন, মানে আমাদের যে ষড়দর্শন রয়েছে বৈদিক সাহিত্যে, সেই ষড়দর্শনে একটা আলাদা আলাদা প্রতিষ্ঠাতা ছিলেন, এবং সাংখ্য দর্শন প্রতিষ্ঠাতা ছিলেন কপিল মুনির হচ্ছে সাংখ্য দর্শন। এছাড়া আরও জিনিসগুলো একটু মনে রাখবে। পতঞ্জলির যোগশাস্ত্র, পতঞ্জলির যোগ, এইভাবে মনে রাখবে। পতঞ্জলির যোগ, তারপর হচ্ছে গৌতমের ন্যায়শাস্ত্র, গৌতমের ন্যায়শাস্ত্র, এটা মনে রাখবে। এবং কণাদের বৈশেষিক দর্শন,
কণাদের হচ্ছে বৈশেষিক দর্শন। ঠিক। তারপরে জৈমিনীর পূর্ব মীমাংসা, পূর্ব মীমাংসা। জৈমিনীর পূর্ব মীমাংসা এবং বেদব্যাসের হচ্ছে উত্তর মীমাংসা। উত্তর মীমাংসা। তাহলে সাংখ্য দর্শন গোষ্ঠীর প্রতিষ্ঠাতা হলো পতঞ্জলির যোগ, গৌতমের ন্যায়, এগুলো সবই শাস্ত্র। কণাদের বৈশেষিক দর্শন, জৈমিনীর পূর্ব মীমাংসা এবং বেদব্যাসের উত্তর মীমাংসা, এই জিনিসগুলো মাথায় রাখবে। তাহলে সাংখ্য দর্শন প্রতিষ্ঠাতা হচ্ছে গৌতম। এরপরে দেখে নিই, এটা তোমাদের জন্য HW থাকবে। বৈদিক ধর্ম অপর কি নামে পরিচিত ছিল? বৈদিক ধর্ম অপর কি নামে পরিচিত ছিল? এটা তোমাদের জন্য HW থাকবে। সবাই কমেন্ট করে অবশ্যই জানাবে। ক্লাসগুলো সবাই নিয়মিত অবশ্যই করবে, যাতে তোমাদের প্রতিটা চ্যাপ্টার ভিত্তিক ধরে ধরে আলোচনা তোমাদের মাথায় থাকে। এগুলো কিন্তু মাথায় রাখবে। দেখো, আমাদের এই চ্যানেলে আমি আবারও বলছি যে আমাদের একটি পেইড ব্যাচ চালু হয়েছে ম্যাথ ক্লাসে। যারা ম্যাথে দুর্বল রয়েছে তাদের জন্য অবশ্যই এই ম্যাথের পেইড ব্যাচটা খুবই জরুরি। একদম বেসিক থেকে ধরে ধরে করানো হচ্ছে। তো পেইড ব্যাচে যারা ম্যাথ ক্লাসের জন্য জয়েন হতে চাও তারা নিচে দেওয়া নাম্বারটা অবশ্যই যোগাযোগ করে নেবে। এছাড়া আমাদের যে সমস্ত জিকে ক্লাসগুলো চালু হচ্ছে সেগুলো ইউটিউবে তোমরা অবশ্যই ফ্রিতে ভিডিও পাচ্ছ এবং সেগুলো পাবে। এবং ইতিহাস ক্লাস যে চালু হয়েছে সেগুলো কিন্তু চ্যাপ্টার ভিত্তিক ধরে ধরে আলোচনা চলছে এবং এগুলো পরবর্তী দিনগুলোতে দেখবে আরও বেশি করে ভিডিও আসছে বিভিন্ন জেনারেল স্টাডিজের। এবং আশা করি ইতিহাস ক্লাসগুলোতে বা এই প্রশ্নগুলো নিয়ে যখন আমরা প্র্যাকটিস করাবো তখন দেখবে আর কোনো সমস্যা হচ্ছে না ইতিহাস নিয়ে। তাহলে চলো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।